হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। যারা যারা ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি করেছো বা ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি করার কথা ভাবছো, তাদের মধ্যে একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি আসতে থাকে যে স্যার আমরা ইউজিসি নেট যদি মাস্টার ডিগ্রি মানে আমরা যদি ডিস্টেন্স মোডে করি, তারপর যদি আমরা ইউজিসি নেটটাকে কোয়ালিফাই করি, তাহলে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পথে কি কোনো রকম বাধা আসতে পারে? মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কি সমস্যায় পড়তে হয়? এরকম প্রশ্ন প্রচুর স্টুডেন্টের মধ্যে কিন্তু এখন আসছে। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে ডিটেলসে একটা ধারণা দেব যে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর, মানে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশনে ডিস্টেন্স মোডে পড়াশোনা করো, তাহলে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর কি আলটিমেটলি কোনো সমস্যা হলেও কি হতে পারে, নাকি কোনো কিছু প্রবলেম হয় না, হলে কি ধরনের সমস্যা হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের এই আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা যদি নেট সেট রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি নেট সেট লিখে একটা মেসেজ করবে, আমি তোমাকে আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করে দেবো। কোন নাম্বার বললাম? তাহলে আরও একবার তোমাদেরকে বলে দিই, নাম্বারটা নোট করে নাও, 8583890659। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা নেট সেট লিখে মেসেজ করবে, আমি তোমাকে ডেডিকেটেড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি কানেক্ট করিয়ে দেবো। ঠিক আছে? তো এবার যেটা তোমাদেরকে বলি, মেন প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে এই ডিস্টেন্স মোডে পড়াশোনা করলে তার কি সুবিধা আছে কি অসুবিধা আছে। কারণ অনেকেই চায়, মানে ডিস্টেন্স মোড মানেই যে অনেকে ইচ্ছাকৃত পাচ্ছে না রেগুলারে চান্স বলে ডিস্টেন্স মোডে পড়াশোনা করছে, তা কিন্তু নয়। অনেকের হয়তো ফ্যামিলি বাউন্ডেশন, ফ্যামিলি প্রেশার থাকে, তার জন্য তাকে মানে পড়াশোনার সাথে সাথে কাজ করতে হয়, যার জন্য সে কি করে, কাজ করার জন্য সে ডিস্টেন্স মোডে পড়াশোনা করে, এবং ডিস্টেন্স মোডে পড়াশোনা করে সে তার যে স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, তার জন্য ইউজিসি নেট এক্সাম সে দেয়। তো নেট এক্সাম দিতে কোনো প্রবলেম নেই, কিন্তু দেওয়ার পর তাদের প্রশ্নটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ হয়, সেখানে কি কোনো রকম ব্যাড ইমপ্রেশন পড়ে কিনা। তো সেই ব্যাপারটাই আজকে তোমাদেরকে আমি বলবো। তো সবার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে ইউজিসি নেট পরীক্ষার কিন্তু বর্তমানে তিনটে ক্যাটাগরি আছে, একটা জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা হচ্ছে পিএইচডি অ্যাডমিশন অনলি। যদি তুমি জেআরএফ কোয়ালিফাই করো, জেআরএফ কোয়ালিফাই করলে মানে প্রতি মাসে তুমি সরকারের থেকে, মানে ইউজিসির তরফ থেকে তুমি 37,000 থেকে 42,000 টাকা পর্যন্ত প্রতি মাসে স্কলারশিপ তুমি পাবে। ঠিক আছে? মানে তুমি জেআরএফ নিয়ে তুমি যদি পিএইচডি করো, মানে তুমি ধরো জেআরএফ কোয়ালিফাই করলে, পিএইচডিতে ঢুকে গেলে, তুমি প্রতি মাসে এই টাকাটা তুমি পাবে, সাথে তোমার পিএইচডিও চলতে থাকবে। এবার পিএইচডির সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউ, সেটাও কিন্তু তুমি দিতে পারবে। আর যদি তুমি শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাও, তাহলে তুমি পিএইচডি করার জন্য ইউজিসির তরফ থেকে কোনো রকম ফেলোশিপ পাবে না, কিন্তু পিএইচডি তুমি অ্যাডমিশন কোথাও নিতে চাইলে নিতে পারো। তার সাথে সাথে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি দিতে পারবে। এবার আসি শুধু পিএইচডি অ্যাডমিশন। যদি কেউ শুধু পিএইচডি অ্যাডমিশন এইটা যদি ক্লিয়ার করে, তার মানে সে শুধুমাত্র কি করতে পারবে, সে শুধুমাত্র পিএইচডিতেই ভর্তি হতে পারবে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে। তাকে কিন্তু ইউজিসির তরফ থেকে কোনো ফেলোশিপ তো দেওয়া হবেই না, তার সাথে সাথে সে কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউও কিন্তু দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে এবার যে জিনিসটা তোমাদেরকে আমি বলবো সেটা কি, সেটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সবথেকে মানে মাস্টার ডিগ্রি করার মানে নিয়মগুলো কি কি রয়েছে। মানে ইউজিসি নেট যে তুমি পরীক্ষাটা দেবে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি কোন কোন রুলসগুলো থাকতে হবে। প্রথমত যদি তোমাকে বলি ট্র্যাডিশনাল মাস্টার ডিগ্রি, যারা মাস্টার ডিগ্রি করছো, করে নেট পরীক্ষা দেবে ভাবছো, তাদেরকে বলে রাখি, তুমি যদি জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরি হও, তাহলে মাস্টার ডিগ্রিতে 55% নম্বর কিন্তু তোমাকে রাখতে হবে, 55%। আর যদি আমি এসসি এসটি ওবিসি পিডব্লিউডির হও, তাহলে মিনিমাম 50% নম্বর তোমাকে রাখতে হবে মাস্টার ডিগ্রিতে, তবে গিয়ে তুমি নেট জেআরএফ পরীক্ষাটা তুমি দিতে পারবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে নতুন 4 বছরের গ্র্যাজুয়েশন, যারা এখন 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, তাদের মিনিমাম 75% নম্বর গ্র্যাজুয়েশনে থাকতে হবে। তবে সে গ্র্যাজুয়েশনের যে একদম লাস্ট ইয়ারটা রয়েছে, সেই লাস্ট ইয়ারে সে কী করতে পারবে, নেট জেআরএফ পরীক্ষা দিতে পারবে। কিন্তু সে যদি কেউ গ্র্যাজুয়েশনে 4 নম্বর বছরে নেট জেআরএফ পেয়েও যায়, নেট পাস করে গেল, তাকে পিএইচডির অ্যাডমিশনে সে ভর্তি হতে পারবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ সে দিতে পারবে না যতক্ষণ না তার পিএইচডি কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? তো এটা কিন্তু পিএইচডির জন্য যোগ্য, শুধুমাত্র জেআরএফ এবং পিএইচডির জন্য যোগ্য,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কিন্তু সে আবেদন করতে পারবে না। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা মাস্টার ডিগ্রি করে পিএইচডি করবে তারা কিন্তু মাস্টার ডিগ্রি করে নেট জিআরএফ পাস করবে, তারা পিএইচডিও করতে পারবে প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেও ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন করে করবে তারা পিএইচডি কমপ্লিট করে তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, তার আগে কিন্তু ডিরেক্টলি সেই মাস্টার ডিগ্রি মানে নেট পাস করেই সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে না। ঠিক আছে, এবার আমরা দেখে নিই বয়সের সময়সীমা। তোমরা জানো যে নেট জেআরএফ, যদি তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে সর্বোচ্চ মানে 30 বছর, তুমি যদি জেনারেল ক্যাটাগরির ছেলে হও তাহলে তোমাকে 30 বছর পর্যন্ত সময় তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি 30 বছরের বেশি হয়ে যায় ছেলে হিসাবে জেনারেল ক্যাটাগরিতে তুমি পারবে না। তুমি তখন কিসের জন্য অ্যাপ্লাই করবে? তখন তুমি নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড পিএইচডি অনলির জন্য সারা জীবন অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমার 30 বছর বয়স তোমার ম্যাক্সিমাম অবধি ছাড় দেওয়া রয়েছে। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে মহিলা হও মানে মেয়ে হও তাহলে এক্সট্রা 5 বছরের ছাড় পাবে মানে 35 বছর। আর যদি তুমি এসসি এসটি ওবিসির মধ্যে হও তাহলেও তুমি এক্সট্রা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এছাড়া যারা তোমার আর্ম ফোর্স রয়েছে, যারা আর্ম ফোর্সে কাজ করতো মানে এক্স সার্ভিসম্যান, তারাও 5 বছরের ছাড় পায়। আবার যারা গবেষণা অভিজ্ঞপ্রাপ্ত মানে গবেষণা করেছে এলএলএম ডিগ্রি আছে তাদেরও 1 বছরের জন্য ছাড় দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার তোমাদেরকে কতগুলো জিনিস কয়েকজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম হয় সেটা আপনাকে বলি। মানে পোস্ট গ্র্যাজুয়েশন করার সময় মানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি মাস্টার ডিগ্রি যে সাবজেক্টে করেছো ইউজিসি নেট তোমাকে সেই সাবজেক্টেই দিতে হবে। ঠিক আছে, এবার অনেক ল স্টুডেন্ট যারা ল এলএলবি নিয়ে পড়ে তারা 5 বছরে ইন্টিগ্রেটেড এলএলবি দিয়ে ইউজিসি নেট ল দেয়। ঠিক আছে, যেটা একদমই ভুল। মানে 5 বছরে ইন্টিগ্রেটেড তারা এলএলবি পাস করলো, করার পর তারা ইউজিসি নেট মানে ইউজিসি নেটের ল বলে যে সাবজেক্টটা সেটা দিয়ে তারা ল পরীক্ষা দেয়, মানে ইউজিসি নেট পরীক্ষা দেয়, যেটা একদম ভুল। নেট ল দিতে হলে অবশ্যই এলএলএম সম্পূর্ণ করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে কেউ যদি এলএলবি পাস করছে, এলএলবি মানে সে ব্যাচেলার ডিগ্রি দিয়ে কিন্তু তুমি ইউজিসি নেট দিতে পারবে না। কেউ যদি গ্র্যাজুয়েশন করে ইউজিসি নেট দিতে চায় দিতে পারে না। ঠিক আছে, মানে আমি পুরনো কথা বলছি, নতুন 4 বছরে হয় কিন্তু পুরনো নিয়মে তো হয় না। তার জন্য কেউ এলএলবি যদি করে 5 বছর এলএলবি করে সে ভাবছে আমি নেট পাস করে নেবো, সে কিন্তু নেট পরীক্ষা দিতে পারবে না। কেউ তাকে এলএলএম করতে হবে। কি করতে হবে? এলএলএম করে এলএলবির পর এলএলএম করতে হবে, তবে সে সেটা দিতে পারবে। নেক্সট, এমবিএ করে কমার্স সিলেক্ট করা যদি না সিলেবাস সম্পূর্ণ মেলে। অনেকে আবার কি করে এমবিএ করে কমার্স সাবজেক্টের ওপর সে কি করে মানে ইউজিসি নেট দেয়, এটাও ভুল। কেউ যদি এমবিএ করে নেয় তাহলে তাকে কি করতে হবে? ম্যানেজমেন্ট সাবজেক্ট বা এইচআর সাবজেক্টের ওপর তার কিন্তু ইউজিসি নেট এক্সাম দেওয়া উচিত। কেউ যদি এমবিএ করে, এমবিএ মানে সে ম্যানেজমেন্ট ডিগ্রি করছে, মাস্টার ডিগ্রি, এবং সেটার ওপর বেস করে অনেকে যদি কমার্সের ওপর বেস করে সে মনে করে তার ধরো কমার্স ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু কেউ এমবিএ করেছে, ঠিক আছে, এবার সে এমবিএ করার পর সে কমার্স সাবজেক্টটা নিয়ে ইউজিসি নেট দিতে গেল, হবে না, অনেক প্রবলেমে পড়ে যাবে। তার জন্য বেস্ট অপশন হচ্ছে সে চাইলে দিতে পারে, কিন্তু আমার মতে ম্যাক্সিমাম যেটা করা উচিত, যেটা পরবর্তীকালেও সমস্যা ফেলবে না, সেটা এমবিএ করে ম্যানেজমেন্ট বা এইচআর এই সাবজেক্টগুলোকে তুমি চুজ করো, তার উপর ভিত্তি করে তুমি এক্সাম দাও। ঠিক আছে, এবার যেটা আমি তোমাদেরকে বলি ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে নতুন একটা নিয়ম এসছে ইগনোরতে। তোমরা জানো যে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে যেসব প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেগুলোকে কিন্তু ডিস্টেন্স এডুকেশন থেকে বাইরে করে দেওয়া হয়েছে। তাহলে এখন কেউ যদি প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর ওপর ভিত্তি করে ডিস্টেন্স এডুকেশন দেয়, মানে কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন, তার কিন্তু সেই সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে, তাই তো? তখন কিন্তু সেটা আর কার্যকরী হবে না। সেই জন্য ডিস্টেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে ভ্যালিড তখনই হবে যদি সেটা থিওরিটিক্যাল সাবজেক্ট হয়, যেমন ইতিহাস, মানে রাষ্ট্রবিজ্ঞান, কমার্স, এইগুলোর দ্বারা কিন্তু ইগনোর দ্বারা অনুমোদিত হবে। মানে থিওরিক্যাল সাবজেক্ট, ইতিহাস বলো, তারপর ধরো তোমার রাষ্ট্রবিজ্ঞান বলো, তারপর ধরো কমার্স বলো, এই যে সাবজেক্টগুলো, ম্যাথস বলো, যেগুলো কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে প্র্যাকটিক্যাল নেই, সেই সাবজেক্টগুলো তুমি ডিস্টেন্স মোডে যদি মাস্টার ডিগ্রি করো তবেই তুমি ইউজিসি নেট দিয়ে তুমি এগোতে পারো, কোনো সমস্যার কিছু নেই। এবং প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ডিস্টেন্স মোডে তোমার মাস্টার ডিগ্রি করে এবং তারপরে ইউজিসি নেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হয়েছে। কিন্তু এখন একটা নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট, যেটা সেই থিওরিটিক্যাল সাবজেক্টের ওপরেই কিন্তু তোমাকে মানে পোস্ট গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্সে করলে তবে সেটা গ্রান্টেড। তুমি যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ওপর ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করো, যেমন সাইকোলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এরকম আরও যেসব সাবজেক্টগুলো আছে, ফিজিক্সগুলো রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি, এই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ওপর ভিত্তি করে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্সে করো সেটা তো ইনভ্যালিড, এবং সেই সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু ইউজিসি নেটও দিতে পারবে না।
ঠিক আছে, এবার দেখে নাও যে আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে দিই, ইউজিসির কিন্তু একটা অ্যাপ্রুভ লিস্ট আছে। ঠিক আছে, ইউজিসি প্রতি বছর কিছু অ্যাপ্রুভ লিস্ট বার করে, যে লিস্ট অনুযায়ী সে কী করে, যে লিস্ট অনুযায়ী সে বলে কোনটা অ্যাকচুয়ালি মানে ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। কারণ অনেক ফেক ইউনিভার্সিটি এখন বেরিয়ে গেছে যারা নিজেদেরকে ইউনিভার্সিটি বলে চালায় এবং পয়সা টয়সা নিয়ে সে কী করে সার্টিফিকেট ইস্যু করে দেয়। সেই সমস্ত মানে ইউনিভার্সিটিগুলোকে কিন্তু ইউজিসি আস্তে আস্তে বার করে দিচ্ছে লিস্ট থেকে। সেই জন্য ইউজিসি কী করে, একটা লিস্ট বার করে যে ফেক ইউনিভার্সিটি লিস্ট। তা তোমাকে কিন্তু দেখে নিতে হবে যে ইউজিসির ফেক ইউনিভার্সিটি লিস্টের মধ্যে তুমি যেখানে পড়ছো সেটা নেই কিনা। কারণ একবার যদি সেটা ফেক লিস্টের মধ্যে চলে যায়, তোমার সার্টিফিকেটে কিন্তু আর কোনো রকম কোনো ভ্যালু থাকবে না। তাই এটা তোমাকে কিন্তু মেক শিওর করতে হবে। নেক্সট দেখে নাও তাহলে কি বলছে, আরও কিছু কিছু ব্যাপার আছে যেখানে নেট সেট না দিয়েই তুমি ডাইরেক্ট পিএইচডি করতে, মানে তুমি ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। আগে কি হতো, নেট সেট না দিয়ে লোকে কিন্তু পিএইচডিতে ঢুকে যেত। কি হতো, এখন নতুন নিয়ম করেছে যে নেট পাস করতে হবে তবে তুমি পিএইচডিতে ঢুকতে পারবে, তাই তো। কিন্তু আগে কি নিয়ম ছিল, আগে হচ্ছে তুমি মাস্টার ডিগ্রি পাস করলে, মাস্টার ডিগ্রি পাস করার পর তুমি যে ইউনিভার্সিটিতে, ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির পিএইচডি করতে চাও, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম হতো যাকে বলে রিসার্চ এন্ট্রান্স এক্সাম। সেখানে তুমি পাস করে গেলে তোমার আর নেট সেটের প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট পিএইচডি করলে, করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিলে। তো এইরকম যারা ক্যাটাগরি রয়েছে, যারা পিএইচডি ডিগ্রিধারী অলরেডি রয়েছে, তাদের আর নেট সেট না দিয়ে তারা ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। যারা পুরনো সেট কোয়ালিফাই করেছে তারা, মানে পুরনো টাইমে, তাদেরও কিন্তু আর এই নেট সেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা ওবিসি লিস্ট নিয়ে সমস্যায় রয়েছে, যে ওবিসি লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু নেট এক্সাম, তুমি নেট কোয়ালিফাই করলে মানে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেই জন্য তুমি ওবিসি যে সার্টিফিকেটটা দিয়ে অ্যাপ্লাই করবে সেটা যেন ওবিসি এনসিএল হয়, মানে ন্যাশনাল সার্টিফিকেট হয়। স্টেট সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু যদি অ্যাপ্লাই করো, পরবর্তীকালে কিন্তু তোমার সমস্যা পড়তে হবে। সেই জন্য ওবিসি এনসিএল সার্টিফিকেট দিয়ে তোমাকে কিন্তু ইউজিসি নেট পরীক্ষায়, তুমি যদি রিজার্ভ ক্যাটাগরিতে হও, তোমাকে কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো যে আমাদের এই যে আরও একটা সমস্যা রয়েছে, অনেকে ফরেন থেকে পড়াশোনা করে আসে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করলে তা সরাসরি গ্রহণযোগ্য নয়। মানে তুমি ধরো বিদেশ থেকে মাস্টার ডিগ্রি করে এসে এখানে ইউজিসি নেট দিচ্ছ, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তো তোমাকে কি করতে হবে, অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এআইইউ থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তখন কি করতে হবে, বিদেশ থেকে মাস্টার ডিগ্রি যেটা করে এসছো সেটাকে শো করে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে একটা তোমাকে কি করতে হবে, একটা তোমাকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে আমাদের দেশের যে মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, সেটা তোমাকে বার করতে হবে। এছাড়া অনেকে পিজি ডিপ্লোমা করে, গ্র্যাজুয়েশনের পর ডিপ্লোমা করলে 1 বছর, এই ডিপ্লোমা দিয়েও কিন্তু তুমি, পিজি ডিপ্লোমা কিন্তু মাস্টার ডিগ্রি নয়। পিজি ডিপ্লোমা দিয়ে কেউ কিন্তু ইউজিসি নেট পরীক্ষা বসতে পারবে না। ধরো তুমি কোনো একটা সাবজেক্টে ডিপ্লোমা করলে, তুমি ভাবলে সেই সাবজেক্টে আমার মাস্টার ডিগ্রি হয়ে গেল, আমি সেটার উপর ভিত্তি করে ইউজিসি নেট দেবো, হবে না। ডিপ্লোমার ওপর বেস করে কিন্তু ইউজিসি নেট এক্সাম দেওয়া যায় না। পিজি ডিপ্লোমা মাস্টার ডিগ্রি সমতুল্য নয়। কিন্তু আইআইএম বা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো 2 বছরের পিজি ডিপ্লোমাকে এআইইউ মাস্টার ডিগ্রি সমতুল্য বলে স্বীকৃতি দিয়েছেন। মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে যেগুলো 2 বছরের মানে তোমার ডিপ্লোমা কোর্স আছে, সেইগুলোকে তারা মাস্টার ডিগ্রি সমতুল্য বলেই মনে করছেন। ঠিক আছে, এছাড়া কি বলছে, চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া পরীক্ষার পর কি হয়, নেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নেট পাস করা মানেই কিন্তু তোমার চাকরি নয়। অনেকেই মনে করে যে নেট পাস করে গেছে আমার চাকরি হয়ে গেল, তা নয়। নেট হচ্ছে একটা এলিজিবিলিটি টেস্ট। নেট পাস করার পর তোমাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউর জন্য যেতে হবে। এবার এখানে একটা সবথেকে জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে এপিআই স্কোর। এপিআই স্কোর মানে তোমার যত বেশি ডিগ্রি থাকবে, তোমার যত বেশি রিসার্চ পেপার পাবলিকেশন থাকবে, তোমার তত বেশি ইমপ্রুভমেন্ট, মানে সিলেক্টেড হওয়ার চান্স কিন্তু বাড়বে। ঠিক আছে, তুমি মনে করতে পারো তুমি একটা মাস্টার ডিগ্রি ধরো ডিস্টেন্সে করলে, ঠিক আছে, এবং অবশ্যই সেটা থিওরিটিক্যাল সাবজেক্ট হতে হবে, প্র্যাকটিক্যাল হলে এখন আর চলবে না। ধরো ইতিহাসের ওপর তুমি পোস্ট গ্রাজুয়েশন করলে ডিস্টেন্সে, করার পর তুমি নেট কোয়ালিফাই করলে, তুমি এবার চলে গেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু শুধু হবে না, তোমাকে কি করতে হবে, তার সাথে সাথে তোমার এপিআই স্কোরটাকে কি করতে হবে। আচ্ছা, তাহলে তার সাথে সাথে তোমাকে কি করতে হবে, তোমার এপিআই স্কোরটাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এপিআই স্কোর মানে কি, একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর, মানে ভালো কিছু রিসার্চ পাবলিকেশন করা, ভালো কিছু ডিগ্রি করা, পিএইচডি কমপ্লিট করা, এগুলো যত বেশি তোমার হতে থাকবে তত বেশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার চান্স কিন্তু তোমার বাড়তে থাকবে। তাই কেউ যদি মনে করো আমি মানে নর্মাল মাস্টার ডিগ্রি পাস করলাম, নেট পাস করলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে চলে গেলাম, হবে না। তোমার এপিআই স্কোরকে কিন্তু ইমপ্রুভ করতেই হবে। এপিআই স্কোর ইমপ্রুভ হলেই তবে তোমার সিলেক্ট হওয়ার চান্স কিন্তু বাড়বে। ঠিক আছে, তাই পোস্ট গ্রাজুয়েশন তুমি যদি তোমার
থিওরিটিক্যাল সাবজেক্ট হয়, এবং তুমি যদি ডিস্টেন্সেও করে থাকো, তুমি মাস্টার ডিগ্রি ধরো করলে, নেট পাস করলে, তারপর তোমার ইপিএ স্কোরটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, পিএইচডিতে ভর্তি হওয়ার চেষ্টা করো, ভালো ভালো কিছু রিসার্চ পাবলিকেশন করো, তাহলে কিন্তু তুমিও পোস্ট গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে করেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ফাইনাল তোমাদের বলে দিই, প্রস্তুতি শুরু করার আগে অবশ্যই দেখে নেবে মাস্টার ডিগ্রিতে যেন 55 বা 50% যেটা রিজার্ভ ক্যাটাগরি সেই নাম্বার যেন থাকে। ডিস্টেন্স ডিগ্রি থাকলে ডিএ পোর্টালে আপনার শিক্ষাবর্ষের জন্য অনুমোদিত কিনা সেটা দেখতে হবে, মানে তুমি যে সাবজেক্টে ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি করেছো সেটা এই ডিইবি পোর্টালে সেটা অ্যাপ্রুভ কিনা সেটা দেখে নিতে হবে। পরীক্ষার বিষয়টি আপনার মাস্টার্স বিষয়ের সাথে হুবহু মিলছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, মানে পরীক্ষা যেটা তুমি দিয়েছো, মানে যে সাবজেক্টে তুমি ইউজিসি নেট দেবে, মাস্টার ডিগ্রি তো সেটাই তুমি পড়েছো কিনা সেটা দেখে নেবে। ওবিসি প্রার্থীদের সেন্ট্রাল সার্টিফিকেট হতে হবে, এনসিএল সার্টিফিকেট, যেটা অলরেডি আমি বললাম। আর যারা মাস্টার্স চলাকালীন পরীক্ষা দিচ্ছেন তাদের 2 বছরের মধ্যে কিন্তু ডিগ্রি শেষ করতে হবে। অনেকে মাস্টার ডিগ্রি চলতে চলতেও নেট পরীক্ষা দেয়, তাহলে এটা মাথায় রাখতে হবে, যেদিন থেকে রেজাল্ট বেরোচ্ছে তার 2 বছরের মধ্যে কিন্তু তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হতে হবে। ঠিক আছে, মানে ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে পড়তে পড়তে নেট পাস করে গেলে মাস্টার ডিগ্রির, তোমাকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে রেজাল্ট বেরোলো তার 2 বছরের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে মাঝখানে কোনো রকম গ্যাপ ট্যাপ যেন না পড়ে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমি তোমাকে যেটা বললাম, যে এইভাবে তুমি মোটামুটি যদি মেনে চলো, যে তুমি ডিস্টেন্স মোডে যদি পড়াশোনা করতে চাও, অনেকেরই রেসপন্সিবিলিটি থাকে, করতেই পারে, কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টের উপর বেস করে তোমাকে করতে হবে। ইতিহাস বলো, অঙ্ক বলো, ঠিক আছে, যেগুলো প্র্যাকটিক্যাল নেই সেই সব সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি করো, কমার্সের উপর ভিত্তি করে, এবং যে ইউনিভার্সিটি থেকে করবে সেটা যেন ইউজিসি অ্যাপ্রুভড হয় সেটা তোমাকে দেখে নিতে হবে। এবং তুমি তারপর নেট পরীক্ষা দাও, যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করছো সেই সাবজেক্টে নেট দাও, এবং নেট পাস করার পর তোমাকে এপিআই স্কোর ইমপ্রুভ করার জন্য পিএইচডিতে ভর্তি হও, বিভিন্ন রিসার্চ পেপার পাবলিশ করো, তাহলে আস্তে আস্তে তুমি ডিস্টেন্স মোডে পড়াশোনা করেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ পাবে। এটা কোথাও লেখা নেই যে ডিস্টেন্স মোডে পড়াশোনা করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে আজকের এই চর্চা থেকে আশা করি তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে। এরকম অনেক গন্ডায় গন্ডায় উদাহরণ রয়েছে যারা ডিস্টেন্স মোডে পড়াশোনা করেও কিন্তু কি করেছে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। তবে আগে নিয়ম ছিল থিওরি প্র্যাকটিক্যাল দুটো সাবজেক্টই দেওয়া যেত, কিন্তু এখন রিসেন্ট ইগনু থেকে বলেছে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোকে তোমাকে বাদ দিতে হবে ডিস্টেন্স মোডের জন্য, শুধুমাত্র থিওরি বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের সেশনে তোমাদেরকে বলে দিলাম। যারা যারা ডিস্টেন্স মোডে তোমরা পড়তে চাইছো, ভয়ের কোনো কারণ নেই, পড়তেই পারো, কোনো চাপ নেই। আর যদি আমাদের আড্ডা 24/7-এর অ্যাপটাকে না ইনস্টল করে থাকো, অবশ্যই ইনস্টল করে নাও। এখানে কিউআর কোড দেখতে পাচ্ছ, কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো, আর নাহলে প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখে তুমি সার্চ করে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই এই অ্যাপটা ইনস্টল কেন করবে, এই যে নেট সেটের প্রস্তুতির জন্য ফ্রি ক্লাস, ফ্রি কুইজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তুমি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সবার আগে তোমাকে বলি, তুমি যদি এবছর নেট সেটে পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তুমি এই অ্যাপের মধ্যে কিছু ফ্রি টেস্ট পাবে। কি করে পাবে? সবার আগে এই আমাদের কিউআর কোড দিয়ে তোমাকে কি করতে হবে, এই কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপটা ইনস্টল করে নাও, বা ওপরে গিয়ে আড্ডা 24/7 প্লে স্টোরে গিয়ে লিখে তুমি করে নিতে পারো ইনস্টল। এরপর তোমাকে কি করতে হবে, একদম উপরের দিকে গিয়ে দেখো যেখানটায় লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানটায় ওয়েস্ট বেঙ্গল তোমাদের লেখা না থাকলে এই ড্রপ ডাউন অ্যালোতে ক্লিক করবে, ক্লিক করে স্টেট এক্সাম পাবে, স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল করবে, তাহলে এখানটায় ওয়েস্ট বেঙ্গল লেখা চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলের পর নিচে স্টোর বলে অপশন আছে, স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করার সাথে সাথে দেখবে এরকম চলে আসবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। ঠিক আছে, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে ভিউ অলে ক্লিক করবে, ভিউ অলে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে যত এক্সাম আমরা প্র্যাকটিস প্রিপারেশন করাই সব নাম চলে আসবে, তার মধ্যে ইউজিসি নেট বেঙ্গলি যেটা আছে সেটা তোমাকে ক্লিক করতে হবে। ইউজিসি নেট বেঙ্গলি ক্লিক করার সাথে সাথে তোমাকে কি হবে, এই নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ঠিক আছে, করার সাথে সাথে একটু ড্রপ ডাউন করে নিচের দিকে যাবে, দেখবে ইউজিসি নেট পেপার 1 মক টেস্ট 1 বলে একটা অপশন তুমি পেয়ে যাবে। সেখান থেকে তুমি নিচের দিকে এরকম ইনফরমেশন পাবে, স্টার্ট টেস্ট অপশনে ক্লিক করবে। কি করবে, স্টার্ট টেস্ট অপশনে ক্লিক করবে, এই যে স্টার্ট টেস্ট করার সাথে সাথে তুমি মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট দেওয়ার পর তোমার স্কোর, র্যাঙ্ক সব কিছু তুমি জানতে পারবে। তাই এখনও যদি তুমি এই মক টেস্ট না দিয়ে থাকো,
থাকো, ঝটপট দিয়ে দাও, যাতে করে তোমার প্রিপারেশনটা কতটা হয়েছে তুমি কিন্তু সেটা চেক করে নিতে পারবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসে সবার সাথে দেখা হবে, পড়াশোনা করতে থাকো। আমার ক্লাস এই নেট সেটের জন্য এই ইউটিউব চ্যানেলেই মঙ্গল বৃহস্পতি শনি প্রতিদিন মানে মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 2টো থেকে হয়। আমরা কোশ্চেন থিওরি সব প্র্যাকটিস করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সবাইকে।